গল্পপ্রিয় শ্রোতাবৃন্দ, শুনবেন লেখক হুমায়ুন আহমেদের চলে যায় বসন্তের দিন বইটির তৃতীয় পর্ব। মাজেদা খালা বলল, ওই বুড়োই কি তোর বিখ্যাত ওস্তাদ? আমি বললাম, ব্যঞ্জরাজ ওস্তাদ শমশের উদ্দিন খাঁ। খাঁ সাহেব রেকর্ডিং রুমে কার্পেটের উপর মাথা নিচু করে বসে আছেন। তার ডান পাশে ফুলফুলিয়া। খাঁ সাহেব কিছুক্ষণ পর পর কাশছেন, জটিল ধরনের কাশি। কাশির সময় ফুলফুলিয়া বাবার পিঠে হাত রাখছে। রেকর্ডিং রুমের বিশাল জানালাটা কাচের, বাইরে থেকে দেখা যাচ্ছে। আমি বললাম, খালা ভালো করে দেখো, ইনিই তোমার বিছানায় বসেছিলেন না? খালা প্রশ্নের জবাব না দিয়ে বললেন, মানুষটাকে তো দেখে মনে হচ্ছে বেশ অসুস্থ। বকর বকর করে কাশছে। কাল রাত থেকেই কাশছে, জ্বরও আছে। থার্মোমিটার ধরলে 102 পাওয়া যাবে বলে ধারণা। আমি বলেছিলাম আজকে রেকর্ডিং শিডিউল বাতিল করতে, বুড়ো রাজি হয়নি। বকর বকর কাশি নিয়ে গান বাজনা করবে কিভাবে? গান তো করবে না, যন্ত্র বাজাবে। কোন যন্ত্র? হাতে যেটা নিয়ে বসে আছে সেটা? খেলনা খেলনা মনে হচ্ছে। বাজনা শুরু হলে বুঝবে খেলনা না, রবীন্দ্রনাথের কবিতা। এত ক্ষুদ্র যন্ত্র হতে এত শব্দ হয়, দেখিয়া জগতের লাগে পরম বিস্ময়। খালা অস্বস্তির সঙ্গে বললেন, হিমু, তোর সঙ্গে একটা ব্যাপার ক্লিয়ার করে নেই। আমি কিন্তু বক্তৃতা দেব না, হাতে ফুল টুলো তুলে দিতে পারবো না। আচ্ছা, দিতে হবে না। তুই আবার কায়দা করে টাকা পয়সার ব্যাপারে আমাকে ফাঁসাবি না। আমি একটা পয়সাও দেব না। আচ্ছা, দিও না। তুই টাকা পয়সা জোগাড় করেছিস? এখনো করিনি, তবে ব্যবস্থা হয়ে যাবে। এসো, তোমার সঙ্গে ওস্তাদজির পরিচয় করিয়ে দিই। কোনো দরকার নেই। আমি কিন্তু 10-15 মিনিট থেকেই চলে যাব। বাজনা ফাজনা আমার ভালো লাগে না। এখানে এসেছি জানতে পারলেও তোর খালু রাগ করবে। ঠিক আছে, চলে যেও। ওস্তাদজির পাশে যে মেয়েটা বসে আছে সে কে? ওনার মেয়ে। দেখতে সুন্দর না? খুবই সুন্দর। মেয়েটাকে এত চিন্তিত লাগছে কেন? জানি না, জিজ্ঞেস করে আসবো? তুই যে কি বলিস! কি জিজ্ঞেস করবি? জিজ্ঞেস করবো যে আমার খালা জানতে চাচ্ছেন তুমি এত চিন্তিত কেন। তুই কি মেয়েটাকে চিনিস? সামান্য চিনি। কোনো মেয়েকেই পুরোপুরি চেনা সম্ভব না, সে চেষ্টা করাও উচিত না। একমাত্র রবীন্দ্রনাথই মেয়েদের পুরোপুরি চিনতেন, তাও দেশি মেয়ে না, বিদেশি মেয়ে। তাই নাকি? ওনার গান শুনুনি? চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। হিমু, আমার সঙ্গে ফাজলামি করবি না। ওস্তাদজির মেয়েটার কি বিয়ে হয়েছে? হাজবেন্ড কি করে? ডাক বিভাগে কাজ করে। মেয়েটার চুল সুন্দর না, কোকড়ানো চুলে মেয়েদের ভালো লাগে না। পার্লারে গিয়ে কোকড়ানো চুল ঠিক করা যায়। মেয়েটার সঙ্গে কি কথা বলতে চাও? কি উল্টাপাল্টা কথা বলছিস? আমি কি কথা বলবো? পার্লারে গিয়ে চুল ঠিক করার কথা বলবে। হিমু, তুই খুবই বিরক্ত করছিস। আমার সামনে থেকে যা। বাজনা ফাজনা কি করার শুরু কর। ঘড়ি ধরে 10 মিনিট থাকবো, তারপর চলে যাব। আমাকে শিকল দিয়েও বেঁধে রাখতে পারবি না। আমি ওস্তাদজির কাছে গেলাম। ওস্তাদজির শরীরটা যতটা খারাপ ভেবেছিলাম, দেখা গেল শরীর তার চেয়েও খারাপ। চোখের মণি ছোট হয়ে গেছে, মণি চকচক করছে, হাত কাঁপছে। তার হাতে 1 লিটারের পানির বোতল। একটু পরপর গ্লাসে পানি ঢেলে পানি খাচ্ছেন। ফুলফুলিয়া চিন্তিত গলায় বলল, বাবার শরীর বেশি খারাপ, ওনার বিছানায় শুয়ে থাকা দরকার। শমশের উদ্দিন খাঁ সাহেব জলজলে চোখে মেয়ের দিকে তাকিয়ে বললেন, যন্ত্রণা করিস না, আমার যন্ত্রণা ভালো লাগছে না। ফুলফুলিয়া বলল, যন্ত্রণা আমারও ভালো লাগে না। আমি সারা জীবন তোমার যন্ত্রণা মুখ বুঝে সহ্য করেছি। এখন তুমি কিছুক্ষণ আমার যন্ত্রণা সহ্য করবে। তুই কি করবি? আমি তোমাকে বাসায় নিয়ে যাব। জোর করে বাসায় নিয়ে যাবি? খাঁ সাহেবের দুটা চোখ ধক করে জ্বলে উঠল। তিনি স্টুডিওর সবাইকে চমকে দিয়ে পাশে বসে থাকা মেয়ের গালে প্রচণ্ড এক চড় বসিয়ে দিলেন। মেয়ে এলিয়ে পড়ে গেল। পড়ে গেলেও সঙ্গে সঙ্গে উঠে বসল। নিজেকে সামলাবার জন্য কিছুটা সময় নিল। তারপর শাড়ির আঁচল মাথায় তুলতে তুলতে সহজ গলায় বলল, বাবা, রেকর্ডিং শেষ করে চলে এসো, আমি বাসায় যাচ্ছি। খাঁ সাহেব থমথমে গলায় বললেন, রেকর্ডিংয়ের সময় তুই থাকবি না? ফুলফুলিয়া বলল, না।
আমি না থাকলে তোমার জন্য ভালো, আমার জন্যেও ভালো। খাঁ সাহেব বললেন, যেখানে ইচ্ছা যা, আমি বাকি জীবন তোর মুখ দেখতে চাই না। ফুলফুলিয়া কিছু না বলে উঠে দাঁড়ালো। গল্প উপন্যাসে প্রায়ই পাওয়া যায় এমন প্রচণ্ড চর দেয়া হয়েছে যে গালে আঙুলের দাগ বসে গেছে। এই ব্যাপার বাস্তবে ঘটে না। বাস্তবে যা হয় তা হচ্ছে লাল হয়ে গাল ফুলে যায়, সমস্ত মুখে লাল আভা ছড়িয়ে যায়। যে গালে চর দেয়া হয়েছে সেদিকের চোখ খানিকটা ছোট হয়ে যায়, চোখে পানি ছলছল করতে থাকে। ফুলফুলিয়ার ক্ষেত্রে দ্বিতীয় ব্যাপারটা ঘটছে না, তার চোখে ছলছলানি নেই। বাবার চর খেয়ে মেয়েটা হয়তো অভ্যস্ত। আমি ফুলফুলিয়ার দিকে তাকিয়ে বললাম, বাসায় যাবে তো? এসো, রিকশা করে দিচ্ছি। ফুলফুলিয়া বিনা বাক্য ব্যয়ে উঠে এলো। তাকে নিয়ে রাস্তায় চলে এলাম। লোকজনদের কৌতূহলী চোখের আড়ালে তাকে যত দ্রুত সরিয়ে নেওয়া যায় ততই ভালো। রাস্তায় নেমে ফুলফুলিয়া বলল, ভাইজান, আমি বাসায় যাব না, স্টুডিওর কোথাও লুকিয়ে থাকব, যাতে বাবা আমাকে দেখতে না পান। বাবার বাজনার রেকর্ড হবে, আমি শুনব না, এটা কেমন কথা? আমি বললাম, অবশ্যই তুমি শুনবে, তোমাকে লুকিয়ে রাখার ব্যবস্থা আমি করছি। বাবার শরীরটা অসুস্থ, মেজাজও খারাপ, কাজেই বাবা চমৎকার বাজাবে। শরীর খারাপ থাকলে এবং মেজাজ খারাপ থাকলে বাবা ভালো বাজায়। তাই নাকি? জি, আপনি দেখবেন এখানে যারা আছে বাবা তাদের সবার আক্কেল গুরুম করে দেবেন। তোমার গাল গুরুম করে শুরু হয়েছে, শেষ হবে আক্কেল গুরুমে। ফুলফুলিয়া, শোনো, চা খাবে? আমাদের চিফ সাউন্ড রেকর্ডিস্ট এখনও এসে পৌঁছায়নি, কাজেই সময় হাতে আছে। ফুলফুলিয়া ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনি আমার মন ভালো করার চেষ্টা করছেন? তার দরকার নেই, বাবার চর খেয়ে আমার অভ্যাস আছে। চরের পর চা খেতে কিন্তু খারাপ লাগে না। রাস্তার পাশের দোকানগুলি খুব ভালো চা বানায়, খেয়ে দেখো। চলুন যাই। ফুলফুলিয়া শাড়ির আঁচল মাথায় তুলে দিয়েছে। আঁচল এমন সাবধানে গালের উপর টেনেছে যে ফুলে ওঠা গাল দেখা যাচ্ছে না। তাকে বউ বউ লাগছে। ফুলফুলিয়া বলল, বাবার শরীর হঠাৎ কেন খারাপ করেছে জানেন? আমি বললাম, না। ফুলফুলিয়া বলল, আপনার জানার কথা না, বাবা পুরো ব্যাপারটা লুকিয়ে রেখেছে, আমি খুব কায়দা করে বের করেছি। বলো শুনি। ফুলফুলিয়া ক্লান্ত নিঃশ্বাস ফেলে বলল, বাবা ঢাকা শহরের কোথায় যেন অসুস্থ একটা গাছ দেখেছেন। বাবা ওই গাছকে জড়িয়ে ধরে বলেছেন গাছের অসুখটা যেন তার শরীরে চলে আসে, গাছ যেন বেঁচে যায়। এখন নাকি গাছের অসুখ তার কাছে চলে এসেছে। বাবার মাথা শুরু থেকেই খারাপ ছিল, যত দিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে। সেই রকমই তো মনে হচ্ছে। কিছু কিছু মানসিক রোগী আছে যাদের দেখে বোঝার উপায় নেই যে তারা মানসিক রোগী। সহজ স্বাভাবিক জীবনযাপন করছে, অসুখের খবরটা টের পাচ্ছে শুধু তাদের অতি কাছের মানুষজন। তুমি নিশ্চিত তোমার বাবা একজন মানসিক রোগী? হ্যাঁ, আমি নিশ্চিত। আমি আরও একটা ব্যাপার নিশ্চিত, সেটা কি বলবো? বলো। অসুস্থ গাছের ব্যাপারটার সঙ্গে আপনার যোগ আছে। বাবার মাথায় জিনিসটা আপনি ঢুকিয়ে দিয়েছেন। আপনার কোনো অলৌকিক ক্ষমতা আছে কি না আমি জানি না, তবে মানুষের মাথার ভেতর ঢুকে যাবার ক্ষমতা যে আপনার আছে সে বিষয়ে আমি নিশ্চিত। আমার কথাগুলি কি ঠিক? ফুলফুলিয়ার দিকে আমি হাসি মুখে তাকালাম। ফুলফুলিয়া কঠিন গলায় বলল, আপনি আমার প্রশ্নের জবাব দিন। আমি হাই তুলতে তুলতে বললাম, সাউন্ড রেকর্ডিস্ট চলে এসেছে, এসো তাড়াতাড়ি যাই, তোমাকে লুকিয়ে রাখার ব্যবস্থা করি। 10 মিনিটের ভেতর খালা চলে যাবার কথা, তিনি যাচ্ছেন না। এখানকার কর্মকাণ্ডে মজা পেয়ে গেছেন। খাঁ সাহেবের মেয়ের গালে চর মারাটা তাকে বিশেষভাবে আকর্ষণ করেছে। কি কারণে মেয়ে চর খেয়েছে এটা না জেনে তিনি নড়বেন না। প্রয়োজনে সন্ধ্যা পর্যন্ত থাকবেন। খালা আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, মেয়েটা চলে গেছে নাকি? আমি বললাম, না, লুকিয়ে আছে, বাবার বাজনা না শুনে সে নড়বে না। এত লোকের সামনে এত বড় অপমান, তারপরে মেয়ে বসে আছে, তার কি আত্মসম্মান নেই? আত্মসম্মানের চেয়েও বেশি আছে বাবার প্রতি মমতা। কি জন্যে মেরেছে গুছিয়ে বলতো? জানি না তো কি জন্যে মেরেছে। অবশ্যই জানিস, তুই তো তখন আশেপাশেই ছিলি, কথাবার্তা শুনেছিস। আশেপাশে থাকলেও কিছু শুনতে পাইনি, হঠাৎ চরের শব্দ শুনলাম। তুচ্ছ কোনো কারণ হবে। তুচ্ছ কারণ তো অবশ্যই না। তুচ্ছ কারণে এত লোকের সামনে এত বড় মেয়েকে বাবা মারে না,
অবশ্যই জটিল কিছু আছে। আমি একটা সন্দেহ অবশ্য করেছি, শুনতে চাস? চাই, কিন্তু এখন না, বাজনা শুরু হবে। মেয়েটা কোথায় লুকিয়ে আছে? রেকর্ডিংয়ের কয়েকটি স্টুডিও আছে, ওর একটাতে লুকিয়ে রেখেছি। তুমি এক কাজ করো, তোমাকেও সেখানে লুকিয়ে রাখি। তুমি স্পাইং করে ঘটনা বের করে ফেলো। তুই আমাকে ভাবিস কি আমি স্পাইগিরি করার স্বভাব? আমি যদি ওই ঘরে থাকি মেয়েটাকে সান্ত্বনা দেবার জন্য থাকব। এত মানুষের সামনে অপমানিত হয়েছে একটা মেয়ে মানুষ। প্রফেশনাল একজন সভাপতিকে আসতে বলা হয়েছিল, অবসরপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অবসরপ্রাপ্ত জেনারেলরা রাজনীতিতে আসেন। বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের দৌড় এলেবেলে অনুষ্ঠানের সভাপতি পর্যন্ত। গাড়ি না পাঠানোয় তিনি আসেননি। তবে আমার টেলিফোনওয়ালা এসেছে, নিজের লোকের মতো ছুটাছুটি করে চা খাওয়াচ্ছে, পানি খাওয়াচ্ছে। মাইক আনা হয়েছে, সাউন্ড রেকর্ডিস্ট ওকে সিগন্যাল দিয়েছে, লাল বাতি জ্বলেছে। ওস্তাদ শমশের উদ্দিন খাঁ এদিক ওদিক তাকাচ্ছেন। আমি কাছে গিয়ে বললাম, কিছু বলবেন? শমশের উদ্দিন বিব্রত গলায় বললেন, ফুলফুলিয়া কি সত্যি চলে গেছে? আমি বললাম, না, আপনার পাশের ঘরেই লুকিয়ে আছে, আপনার বাজনা না শুনে সে যাবে না। শমশের উদ্দিন বললেন, আপনি কি দয়া করে আমার মেয়েটাকে বলবেন সে যেন আমাকে ক্ষমা করে দেয়? আমি অনেক অপরাধ অনেকবার করেছি, কখনো তার জন্য ক্ষমা চাই নাই। আজ আমি আমার মেয়ের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এইটা তাকে জানিয়ে আসুন, তারপর বাজনা শুরু করব। আপনার মেয়েকে কিছু বলতে হবে না, মাইক অন করা আছে, আপনার সব কথাই সে শুনতে পাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। আপনার কি শরীর বেশি খারাপ লাগছে? শরীর খারাপ লাগছে, কিন্তু অসুবিধা নাই। বিসমিল্লাহ। শমশের উদ্দিন খাঁ ব্যঞ্জোর উপর ঝুঁকে পড়লেন। প্রথমে টুং করে একটা শব্দ হলো, তারপর দুবার টুং টাং। তারপরই মনে হলো টিনের চালে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। এক একবার দমকা হাওয়া আসছে, বৃষ্টি উড়িয়ে নিয়ে যাচ্ছে, আবার ফিরে আসছে, আবার চলে যাচ্ছে। না, এখন আর বৃষ্টির শব্দ বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে শিকল পরা বন্দিনী রাজকন্যা কাঁদছে। তার কান্নার শব্দ আসছে, একই সঙ্গে তার পায়ের শিকলের শব্দও আসছে। মায়া ধর্মগ্রন্থে ঈশ্বর বলেছেন, হে পতিত মানব সন্তান, তোমরা ভুল জায়গায় আমাকে অনুসন্ধান করো না, আমাকে অনুসন্ধান করো সঙ্গীতে। আমি ছন্দময় সঙ্গীত, আমার সৃষ্টি ছন্দময় সঙ্গীত, আমার ধ্বংস ছন্দময় সঙ্গীত। বাজনা শেষ হলো। ফুলফুলিয়ার ঘরে ঢুকে দেখি সে ব্যাকুল হয়ে কাঁদছে। খালা তাকে শান্ত করার চেষ্টা করছেন। আমাকে দেখেই খালা বললেন, ওস্তাদজিকে এরকম মন খারাপ করা বাজনা বাজাতে নিষেধ কর। মেয়েটা কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। গান বাজনা মানুষকে আনন্দ দেবার জন্যে, কাঁদাবার জন্যে তো না। তুই এক্ষুনি গিয়ে ওনাকে আমার কথা বলে নিষেধ করবি। আমার কথা ওনাকে শুনতে হবে। আমি প্রডিউসার, টাকা আমি দিচ্ছি। টাকা তুমি দিচ্ছ? অবশ্যই। কত টাকা দিতে হবে বল? চেক বই সঙ্গে আছে, চেক লিখে দিচ্ছি। বাজনার দ্বিতীয় অংশ শুরু হয়েছে। ফুলফুলিয়ার কান্না থেমেছে। সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে, যেন সে এই ভুবনে নেই। তার যাত্রা শুরু হয়েছে অন্য কোনো ভুবনের দিকে। খালার চোখে পানি টলমল করছে। আমার সামনে তিনি যদি চোখের পানি ফেলেন তাহলে খুব লজ্জায় পড়বেন। আমি ঘরের বাইরে চলে এলাম। হে মানব সন্তান, আমি নানান রূপে তোমাদের সামনে নিজেকে উপস্থিত করেছি। চোখ মেললেই আমাকে দেখবে, কান পাতলেই আমাকে শুনবে। কেন তোমরা চোখ ও কান দুই বন্ধ করে রেখেছ? জহিরের চিঠি পেলাম। হিমু ভাইজান, এই চিঠি তোমার হাতে পৌঁছবে কিনা আমি বুঝতে পারছি না। আমার হাতে এখন কোনো টাকা পয়সা নেই। চিঠিটা লিখে খামে ভরে খামের উপর তোমার মেসের ঠিকানা লিখে এক মুদির দোকানির হাতে দিয়েছি। সে যদি পাঠায় তাহলে হয়তো পাবে। মুদি দোকানির চেহারাটা সরল টাইপ। সে বিনে পয়সায় আমাকে একটা গায়ে মাখা সাবান দিয়েছে। তার দেয়া সাবান দিয়ে অনেক দিন পর সাবান মেখে গোসল করেছি। দোকানের নাম কুদ্দুস মিয়া, বাড়ি রংপুর, বিয়ে করেছে খুলনায়। এই চিঠি তোমার হাতে পৌঁছবে এটা ভেবেই লিখছি। শুরুতে আমার সব খবর দিয়ে নেই।
প্রথম খবর, আমি নর্থ বেঙ্গল হাঁটা শুরু করেছি। এখন আছি যমুনা নদীর পাড়ে। পা ফুলে গেছে বলে হাঁটতে পারছি না। 1-2 দিন বিশ্রাম নিয়ে আবার শুরু করব। ঠিক করেছি ঢাকা হয়ে যাব। আমাকে দেখলে এখন তুমি চিনতে পারবে না। দাড়ি গোঁফ গজিয়ে বিন লাদেনের মতো চেহারা হয়ে গেছে। শরীরের রঙও জ্বলে গেছে। আয়নায় নিজেকে দেখে খুবই মজা লাগে। সমুদ্রে ডুব দিয়ে দাড়ি গোঁফ কামিয়ে ফেলবো ভেবেছিলাম। এখন আর কামাতে ইচ্ছা করছে না। মায়া পড়ে গেছে। দাড়ির জন্য একটা অসুবিধা শুধু হচ্ছে উকুন। চিরুনি দিয়ে আঁচড়ালেই পুটপুট করে উকুন পড়ে। মাথার চুলের উকুন এবং দাড়ির উকুন কিন্তু আলাদা। দাড়ির উকুন সাইজে ছোট, একটু সাদাটে রং আছে। এই বিষয়ে বিস্তারিত কোনো গবেষণা হয়েছে কিনা কে জানে। গবেষণা হওয়া প্রয়োজন। দাড়ির উকুন মাথায় যায় না, মাথার উকুন দাড়িতে আসে না। তাদের সীমানা নির্দিষ্ট। দ্বিতীয় খবর, এই খবরটা মজার। চুল দাড়ির কারণে অনেকেই আমাকে পীর ফকির ভাবতে শুরু করেছে। কোনো বাড়িতে খেতে চাইলে আগ্রহ করে খাওয়াচ্ছে। গত বুধবার রাতে কি হয়েছে শুনলে তুমি খুবই মজা পাবে। আমি এক বাড়িতে রাতে থাকার জন্য জায়গা চেয়েছি। তারা সঙ্গে সঙ্গে বাংলা ঘরে আমার থাকার জায়গা করে দিয়েছে। গোসল করার জন্য গরম পানি, যেন অনেক দিন পরে বাড়িতে মেহমান এসেছে। গোসল শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাব এমন সময় 4-5 বছরের একটা বাচ্চা মেয়ে কোলে নিয়ে তার বাবা মা উপস্থিত। বাচ্চাটা পেটের ব্যথায় চিৎকার করে কাঁদছে। বাবা মা চাচ্ছে আমি যেন মেয়েটার পেটে একটা ফু দিয়ে দেই। চিন্তা করো কি অবস্থা। আমাকে কে ফু দেয় তার নাই ঠিক। শেষে দাঁত মুখ খিচিয়ে দিলাম একটা ফু। আমার দাঁত মুখ খিচানো দেখে মেয়েটা হয়তো ভয় পেয়েছে। ভয়েই তার ব্যথা কমে গেল। মেয়ের বাবা মা যত না অবাক, আমি তার চেয়েও অবাক। মেয়ের বাবা একটা 20 টাকার নোট আমাকে দিতে গেল। আমি গম্ভীর গলায় বললাম, টাকা দিয়ে কি হয়? টাকা দিয়ে তুমি কি চাঁদের আলো কিনতে পারবে? খুবই ফিলোসফি মার্কা কথা। নিজের কথা শুনে আমি নিজেই মুগ্ধ। ওই বাড়ি থেকে মোটামুটি আমি একজন পীর সাহেব হিসেবে বের হলাম। বাড়ির মানুষ খুবই অবাক। যখন আমি সকালের নাস্তা খেলাম না, আমি বললাম দিনে আমি কিছু খাই না, সূর্য ডোবার পর একবেলা খাই। ঘটনা অবশ্যই এরকমই, ভর পেটে হাঁটতে কষ্ট হয়। তবে ওই বাড়ির লোকজন ভেবেছে আমি সারাদিন রোজা রাখি। আমি কারো ভুল ভাঙাচ্ছি না। নিজেকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন পীর ভাবতে ভালো লাগছে। কেউ যখন আমার পরিচয় জিজ্ঞেস করে তখন বলি, পরিচয় তো ভাই জানি না, পরিচয়ের খোঁজেই পথে পথে হাঁটছি। খুবই উচ্চ মার্গের কথা। এখন তোমাকে জরুরি একটা কথা বলি। ফুলফুলিয়ার সঙ্গে তোমার কি কোনো যোগাযোগ আছে? এক রাতে আমি স্বপ্ন দেখলাম ফুলফুলিয়ার বাবা খুবই অসুস্থ। তাকে খোলা মাঠে শুইয়ে রাখা হয়েছে। গাছের পাতা দিয়ে তার সারা শরীর ঢাকা। ফুলফুলিয়া পা থেকে মাথা পর্যন্ত নিজেকে বোরকায় ঢেকে বাবার চারদিকে ঘুরছে। স্বপ্নটা দেখে আমার খুব মন খারাপ হয়েছে। যদিও জানি স্বপ্ন কোনো ব্যাপার না। সারাক্ষণ ফুলফুলিয়ার কথা ভাবি বলেই এমন স্বপ্ন দেখছি। ভাইজান, আমি তোমাকে নিয়েও একটা দুঃস্বপ্ন দেখেছি। দেখলাম পুলিশ এসে তোমাকে ধরেছে এবং জেলখানায় নিয়ে যাচ্ছে। পুলিশের হাতে ধরা খাওয়া তোমার জন্য নতুন কিছু না। প্রায়ই তো তুমি থানা হাজতে রাত কাটাও। আমি এটা নিয়ে ভাবছি না, শুধু ফুলফুলিয়ার স্বপ্নটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। ভাইজান শোনো, ঢাকায় এসে আমি যদি ফুলফুলিয়ার সঙ্গে দেখা করি সেটা কি খুব খারাপ হবে? তুমি যা বলবে তাই করব। তুমি ভালো থেকো। ভোর 5টায় পুলিশ আমাকে অ্যারেস্ট করল। টিভি নাটকের মতো দৃশ্য। একজন পুলিশ অফিসার পিস্তল হাতে ঢুকলেন। তার পিছনে 2 দুবলা পুলিশ। রাইফেলের ভারে মাথা ঘুরে যে কোনো সময় পড়ে যাবে এমন অবস্থা। পুলিশ অফিসার ঘরে ঢুকেই হুঙ্কার দিলেন, হ্যান্ডস আপ। আমি বিছানায় উঠে বসতে বসতে বললাম, স্যার ভালো আছেন? পুলিশ অফিসার আগের মতোই হুঙ্কার টাইপ গলায় বললেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিছু কিছু বাক্য আছে ইংরেজিতে না বললে ভালো শোনায় না। ইউ আর আন্ডার অ্যারেস্ট এরকম একটি বাক্য। বাংলায় যদি বলা হয় তোমাকে গ্রেফতার করা হলো, তাহলে পানসে শোনাবে। হুমকি ধামকির জন্য এবং কুকুরের সঙ্গে কথা বলার জন্য ইংরেজি ভাষার কোনো তুলনা হয় না। পুলিশ অফিসার এখনও পিস্তল উঁচিয়ে আছেন। ভাবখানা এরকম যেন আমি ভয়ঙ্কর কোনো সন্ত্রাসী। আমার নাম হিমু না, আমার নাম মুরগি হিমু কিংবা সুইডেন হিমু। স্যার, আমার অপরাধটা কি সেটা থানায় গিয়ে জানবে। ততক্ষণে দুবলা পুলিশের একজন আমার হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, কোমরে দড়ি বাঁধার চেষ্টা করছে, গিট দিতে পারছে না।
আসামির কোমরে দড়ির গিঁট দেওয়ার বিশেষ পদ্ধতি আছে, আন্ধা গিট্টু দিলে হবে না। স্যার 2টা মিনিট সময় যদি দেন, বাথরুমে যাওয়ার প্রয়োজন ছিল। আগে থানায় চলো, তারপর বাথরুম। বদমাইশ কোথাকার। কোমরে দড়ি বাঁধা অবস্থায় আমি দাঁড়িয়ে আছি, অন্য একজন পুলিশ আমার বিছানা উল্টাচ্ছে, চৌকির নিচে উকিঝুঁকি দিচ্ছে। পুলিশ অফিসার চোখে কি একটা ইশারা করলেন, আমার বালিশ ছুঁড়ে তুলা বের করে চারিদিকে ছড়িয়ে দিল। মেসের লোকজনের মধ্যে খবর পেয়ে গেছে, তারা সবাই বারান্দায় ভিড় করেছে। পুলিশ অফিসার তাদের দিকে তাকিয়েও হুঙ্কার দিলেন, ভিড় করবেন না, খবরদার ভিড় করবেন না। তার হাতে এখনও পিস্তল ধরা, মনে হচ্ছে তিনি টিভি প্যাকেজ নাটকের অভিনেতা। দুর্দান্ত পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। পরিচালকের নির্দেশে প্রতিটি ডায়লগ পিস্তল নাচিয়ে বলতে হচ্ছে। অনুসন্ধান করে কিছু পাওয়া গেল না। পুলিশ অফিসার ছোটোখাটো একটা প্রসেশন করে আমাকে নিয়ে গাড়িতে তুললেন। তার মুখে বিমল আনন্দ, মনে হয় এই প্রথম তিনি কাউকে গ্রেফতার করে নিয়ে যাবার দায়িত্ব পেয়েছেন। আজ রাতে স্ত্রীর সঙ্গে মজা করে গল্প করবেন। জীবন বাজি রেখে অ্যারেস্ট করেছি। অন্ধকার থাকতেই ক্রিমিনাল কর্ডন করে ফেললাম। দরজা ভেঙে কেউ ঢুকতে চায় না, রিস্কি ব্যাপার তো। এরা বিছানার পাশে কাটা রাইফেল নিয়ে ঘুমায়, এদের হাতের নিশানাও থাকে ভালো। কেউ যখন দরজা ভাঙতে রাজি হচ্ছে না, তখন আমিই এগিয়ে গেলাম। হাতে খোলা পিস্তল নিয়ে দরজা ভেঙে হারামিটার উপর লাফিয়ে পড়লাম। সে তোশকের নিচে রাখা কাটা রাইফেলে হাত দিয়ে ফেলেছিল, তার আগেই হাতে হ্যান্ডকাফ। পুলিশ অফিসারের স্ত্রী এই পর্যায়ে ভীত গলায় বলবে, আগ বাড়িয়ে তোমার সাহস দেখানোর দরকার কি? অতিরিক্ত সাহসের জন্য তুমি একদিন বিপদে পড়বে। খবরদার, আর কখনো তুমি এমন ভয়ঙ্কর অপরাধীকে ধরতে যাবে না। এ ধরনের ভয়ঙ্কর ক্রিমিনালদের ধরার জন্য তুমি ছাড়া কি আর লোক নেই? এদের ধরার বেলায় শুধু তোমার ডাক পড়ে কেন? আমাকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানার সেকেন্ড অফিসার। তিনি আমাকে থানায় জমা দিয়ে আরেকজন কাকে যেন গ্রেফতার করতে গেলেন। আমি থানার ওসি সাহেবের কাছ থেকে জানতে পেলাম আমার অপরাধ গুরুতর। ভোর 5টার সময় আব্দুর রহমান নামের এক লোক ব্যাগে 10,000 টাকা নিয়ে হেঁটে হেঁটে কাউরান বাজারের দিকে যাচ্ছিল। এমন সময় ধারালো খুর হাতে আমি তার উপর ঝাঁপিয়ে পড়ি। তাকে আহত করে ব্যাগ নিয়ে ছুটে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ি। পুলিশ হ্যান্ডব্যাগ, টাকা এবং রক্তাক্ত খুর উদ্ধার করেছে এবং আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে এসেছে। আমি ওসি সাহেবকে বললাম, মামলাটা ভালো সাজাতে পারেননি। ভোর 5টায় কেউ 10,000 টাকা নিয়ে হেঁটে হেঁটে কাউরান বাজার যাবে না। দিনকাল খারাপ। স্যার, আপনি এক কাজ করুন, টাকার পরিমাণ কমিয়ে দিন, 400 টাকা করে দিন। অনেক বিশ্বাসযোগ্য হবে। 400 টাকার জন্যও খুন হয়। ওসি সাহেব বললেন, আপনার কাছে তো পরামর্শ চাচ্ছি না। পুলিশ এত দুর্বলভাবে মামলা সাজাচ্ছে ভাবতেই খারাপ লাগছে। পুলিশ মামলা সাজানোর পরও তাতে ফাঁক থাকবে, তা কেমন করে হয়? আব্দুর রহমান সাহেবের শরীরে খুরের দাগ আছে তো, নাকি তাও নেই? বেশি কথা বলবেন না। জি আচ্ছা, বেশি কথা বলবো না। আপনার বিরুদ্ধে যে 4 জানা হয়েছে, আপনি কি তা অস্বীকার করতে চান? না। সবই স্বীকার করছেন? অবশ্যই। শুধু 10,000 টাকাটা বাদ। টাকার পরিমাণটা কমাতে হবে। টাকাটা কমিয়ে 400-তে নিয়ে আসুন। ম্যাজিস্ট্রেটের সামনে স্টেটমেন্ট দেবেন? জি দেব। চা খাবেন নাকি? জি স্যার, চা খাবো। সকালের নাস্তাও খাইনি। চা নাস্তার ব্যবস্থা করছি। আপনি জেনে শুনে মিথ্যা স্টেটমেন্ট দিতে চাচ্ছেন কেন? আপনারা চাচ্ছেন, কাজেই আমিও চাচ্ছি। আমি স্টেটমেন্ট দিতে রাজি না হলে তো মারধর করে রাজি করাবেন। খামাখা মার খেয়ে লাভ কি? ভালো লজিক। হিমু সাহেব শুনুন, উপরের নির্দেশে আমাদের মাঝে মাঝে কিছু অন্যায় করতে হয়। খারাপ লাগে না? প্রথম 2 বছর খারাপ লাগে, তারপর আর খারাপ লাগে না, অভ্যাস হয়ে যায়। মানুষ অভ্যাসের দাস। আপনার চাকরি কতদিন হয়েছে? 5 বছর। অনেক দিন তো হয়ে গেল। আপনার খারাপ লাগার কথা না, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খারাপ লাগছে। খারাপ লাগছে কেন? ওসি সাহেব জবাব দিলেন না, ফাইলপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। আমি ওসি সাহেবের দিকে ঝুঁকে এসে বললাম, যে আব্দুর রহমান সাহেবের গায়ে খুর দিয়ে আমি টান দিয়েছি, তার সঙ্গে কি কথা বলতে পারি? না। না কেন? সে গুরুতর আহত, হাসপাতালে আছে, জ্ঞান নেই। মরে যাবে না তো? মরে যেতেও পারে, অবস্থা ভালো না। মরে গেলে তো আমি খুনের দায়ে ফেঁসে যাব। তা যাবেন, ফাঁসিতে ঝুলতে হবে। ওসি সাহেব ফাইল থেকে মুখ তুলে আমাকে আশ্বস্ত করার মতো গলায় বললেন, ফাঁসি হবে না, প্রত্যক্ষদর্শী কেউ নেই।
যাবজ্জীবন হবে। এখনও ভেবে বলুন, ম্যাজিস্ট্রেটের সামনে স্টেটমেন্ট দেবেন? আমার উপর নির্দেশ আছে আপনাকে কোনো কঠিন মামলায় ফাঁসানো, যাতে 4-5 বছর আপনি জেলে থাকেন। আমি সেই ব্যবস্থা ভালো মতো করেছি। প্রমোশন নিশ্চয়ই পাবেন। ওসি সাহেব সরু চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে সিগারেট টানতে লাগলেন। তাকে সামান্য চিন্তিত মনে হলো। সকাল 10টায় ম্যাজিস্ট্রেটের সামনে লিখিত স্টেটমেন্টে দস্তখত করলাম। অল্প বয়সী ম্যাজিস্ট্রেট, বিসিএস পাশ করে সদ্য জয়েন করা তরুণ। সে আমার দিকে তাকিয়ে বিস্মিত গলায় বলল, তুমি যখন মানুষটাকে খুর দিয়ে পোজ দিচ্ছিলে তখন তোমার একটুও খারাপ লাগেনি? আমি হাসি মুখে বললাম, জি না স্যার। একবারও ভাবলে না লোকটা মরে যেতে পারে? মরে তো সবাই যাবে, মানুষ মরণশীল। মানুষ মরণশীল এই ফ্রেজও জানো? জি জানি। পড়াশোনা কতদূর করেছ? পড়াশোনা বেশি দূর না, আমি স্বশিক্ষিত। শিক্ষা তো ভালোই পেয়েছ। মানুষ মেরে ব্যাগ নিয়ে দৌড় দিয়েছ, এই শিক্ষা কার কাছে পেয়েছ? এই শিক্ষা স্যার পুলিশের কাছ থেকে পেয়েছি। শিক্ষক হিসাবে পুলিশ খারাপ না। মাস্তান হয়েছ না? মাস্তান হওয়া তো স্যার খারাপ কিছু না। মাস্ত থেকে মাস্তান, মাস্ত মানে হলো মত্ত। ঈশ্বর প্রেমে যে মত্ত সে মাস্ত, সেই মাস্ত থেকে মাস্তান। মাস্তান হতে পারা ভাগ্যের ব্যাপার। তোমার গলার কাছে ফাঁসির দড়ি ঝুলছে, এটা জানো? ফাঁসির দড়ি তো স্যার সবার সামনেই ঝুলছে। আপনার সামনেও ঝুলছে, ওসি সাহেবের সামনেও ঝুলছে। তবে আপনাদের দড়ি দৃশ্যমান না, দেখা যাচ্ছে না। আমারটা দেখা যাচ্ছে। ম্যাজিস্ট্রেট সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, যাকে তুমি খুর দিয়ে আহত করেছ সে অজ্ঞান অবস্থায় আছে। জ্ঞান যদি কিছুক্ষণের জন্য ফেরে তাহলে ডেথ বেড স্টেটমেন্ট নেব। ডেথ বেড কনফেশনের উপর ফাঁসি হয়ে যায়, এটা জানো? জানতাম না, এখন জানলাম। কেমন লাগছে জেনে? ভালো লাগছে এই ভেবে যে মৃত্যুর ঠিক আগে বলা কথার উপর আপনারা গুরুত্ব দিচ্ছেন, মৃত্যুপথযাত্রীকে সম্মান দেখাচ্ছেন। যদিও এটা করা ঠিক না। কেন ঠিক না? মৃত্যুর আগে মানুষের মাথা এলোমেলো থাকে, চিন্তাভাবনা, লজিক সব পাল্টে যায়। সেই সময়ে কথার কোনো গুরুত্ব থাকা উচিত নয়। আমার বাবা মৃত্যুর সময় আমাকে বলেছিল, হিমু, তোর মা আমাকে নিতে এসেছে, তোর পাশের চেয়ারে বসে আছে। সে এত রেগে আছে কেন বুঝতে পারছি না। এখন স্যার আপনি বলুন, যে লোক এই কথা বলছে তার কথার কি কোনো গুরুত্ব দেওয়া উচিত? ম্যাজিস্ট্রেট সাহেব চোখ মুখ কুঁচকে বললেন, তোমার মতো ক্রিমিনালের সঙ্গে এইসব আলাপ করার কোনো ইচ্ছা নেই। শুধু জেনে রাখো তোমার খবর আছে। আপনিও জেনে রাখুন স্যার, আমাদের সবারই খবর আছে। ম্যাজিস্ট্রেট সাহেব চলে যাবার পরপরই পত্রিকার রিপোর্টাররা এলো। পুলিশের এত বড় সাফল্য, ভয়ঙ্কর একজন ক্রিমিনালকে খুর হাতে ধরে ফেলেছে, খবরটা পত্রিকায় যাবে। আমাকে একটা রক্তমাখা খুর দেয়া হলো। সেই খুর হাতে নিয়ে আমি দাঁড়ালাম। আমার পাশে খোলা পিস্তল হাতে সেকেন্ড অফিসার দাঁড়ালেন। ছবি তোলা হলো, ছোটোখাটো ইন্টারভিউ হলো। রিপোর্টার জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম হিমু। শুধু হিমু? জি না, চন্দ্র হিমু। বেশিরভাগ সময় চাঁদে বাস করি বলে চন্দ্র হিমু। সকালের নাস্তা খেয়ে আমি দুপুর পর্যন্ত হাজতে ঘুমালাম। ঘুম থেকে উঠে আরাম করে দুপুরের খাবার খেলাম। ওসি সাহেবের জন্যে বাসা থেকে টিফিন ক্যারিয়ারে করে খাবার এসেছিল। তিনি ডিউটিতে যাবেন, সেখানেই দুপুরের খাবার খাবেন বলে টিফিন ক্যারিয়ার তিনি আমাকে দিয়ে গেলেন। 4টা বাটিতে অনেক আয়োজন, করল্লা ভাজি, কচুরমুখী, ভর্তা, ইলিশ মাছের ঝোল, লাল লাল করে ভাজা ছোট চিংড়ি। টিফিন ক্যারিয়ারের প্রথম বাটিতে পলিথিনে মোড়া একটা চিঠিও পাওয়া গেল। ওসি সাহেবের মেয়ের লেখা চিঠি। বাবা, চিংড়ি মাছের ভাজা আমি রান্না করেছি, মা শুধু মশলা মাখিয়ে দিয়েছে। চিংড়ি মাছটা প্রথম খাবে। প্রথমে চিংড়ি মাছ না খেয়ে অন্য কিছু খেলে আমি খুব রাগ করব। বাবা, তুমি জানো চিংড়ি মাছ কিন্তু মাছ না, পোকা। চিংড়ি মাছের গু থাকে মাথায়, এটা কি জানো? এটা আমাকে বলেছে রহিমা বুয়া। তবে সে খুব মিথ্যা কথা বলে, আর চিংড়ি মাছ যে পোকা এটা বলেছে মা। চিংড়ি মাছ যদি পোকা হয় তাহলে কেন আমরা চিংড়ি মাছ বলি? আমরা কেন চিংড়ি পোকা বলি না? বাবা, এখন তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করছি, বলো তো। 3 অক্ষরের নাম তার, বৃহৎ বলে গণ্য, পেটটি তাহার কেটে দিলে হয়ে যায় অন্ন। এটা কি? একটু চিন্তা করলেই পারবে। এই জিনিসটা তুমি আজ খাবে। জিনিসটার রং সাদা। আজ এই পর্যন্তই। এবার তাহলে 70 যোগ 10। তুমি ভালো থেকো। কেমন? তোমার আদরের মেয়ে পিয়াল। দুপুরের খাবার
পর আরেকবার লম্বা ঘুম দিলাম। ঘুম ভাঙল সেন্ট্রি পুলিশের ডাকাডাকিতে। আমাকে মেডিকেল কলেজে যেতে হবে। আব্দুর রহমানের জ্ঞান ফিরেছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সামনে আমাকে হাজির করা হবে। আব্দুর রহমান সাহেব আমাকে দেখে বলবেন আমি সেই ব্যক্তি কিনা। ওসি সাহেব নিজেই আমাকে নিয়ে যাবেন। আমি তাকে তার কন্যা পিয়ালের চিঠির কথা বললাম। তিনি চুপ করে রইলেন। মনে হলো খুবই চিন্তিত। আমি বললাম, এত চিন্তিত কেন? ওসি সাহেব বললেন, আপনাকে নিয়ে চিন্তিত। আপনি ঠিকই বলেছিলেন, মৃত্যুর কাছাকাছি সময়ে মানুষের মাথার ঠিক থাকে না। আপনাকে নিয়ে যখন তার সামনে হাজির করা হবে, ম্যাজিস্ট্রেট যখন বলবে এই কি সেই ব্যক্তি, আব্দুর রহমান অবশ্যই বলবে কিছু না বুঝেই বলবে। আগে এরকম দেখেছি, নিরপরাধ লোক হাজির করা হয়েছে, ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করেছে এই কি আপনাকে গুলি করেছে? গুলি খাওয়া মানুষ সঙ্গে সঙ্গে বলেছে জি। নিরপরাধ মানুষটাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে? আমি ওসি সাহেবের দিকে তাকিয়ে বললাম, আপনি এত চিন্তিত হবেন না, ফাঁসিতে ঝুলতে হলে ঝুলব, এতে আপনার নাম ফাটবে। উপরওয়ালার নির্দেশে এমন মামলা সাজানো হয়েছে যে 5 বছর জেলে থাকার বদলে ফাঁসিতে ঝুলে পড়তে হয়েছে। ওসি সাহেব আবারও বললেন আমি বললাম, একটা সিগারেট দিন, ধোঁয়া ছাড়তে ছাড়তে যাই। ওসি সাহেব সিগারেটের প্যাকেট বের করে আমার হাতে দিয়ে বললেন, প্যাকেটটাই রেখে দিন। আব্দুর রহমান পুলিশ পাহারায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তাকে ঘিরে আছেন আত্মীয় স্বজন। তিনি কাউকে চিনতে পারছেন বলে মনে হচ্ছে না। তার নাকে অক্সিজেনের নল, মাথার উপর স্যালাইনের বোতল ঝুলছে, একটা হাত উঁচু করে বাঁধা। ভদ্রলোক হা করে আছেন। নাক দিয়ে স্যালাইন দেয়া হলেও তিনি নিঃশ্বাস নিচ্ছেন মুখ দিয়ে। নিঃশ্বাসের সঙ্গে ঘর ঘর শব্দ হচ্ছে। তার বুকে ব্যান্ডেজ, সেই ব্যান্ডেজ রক্তে ভিজে লাল হয়ে আছে। সকালের তরুণ ম্যাজিস্ট্রেট সাহেব আব্দুর রহমানের পাশেই চেয়ারে বসে আছেন, তার হাতে ফাইলপত্র। তিনি আমাকে দেখিয়ে উঁচু গলায় বললেন, চাচা মিয়া, একে চিনতে পারছেন? আব্দুর রহমান মাথা নাড়লেন। ম্যাজিস্ট্রেট সাহেব বললেন, মাথা নাড়লে হবে না, মুখে বলতে হবে হ্যাঁ। বলুন হ্যাঁ। আব্দুর রহমান বললেন, হ্যাঁ। এই লোকটা কি আপনাকে ঘুর দিয়ে ফালাফালা করেছে? আব্দুর রহমান আবারও হ্যাঁ সূচক মাথা নাড়লেন। ম্যাজিস্ট্রেট সাহেব বললেন, মাথা নাড়লে হবে না, মুখে হ্যাঁ বলতে হবে। আব্দুর রহমান বললেন, হ্যাঁ। আমি ম্যাজিস্ট্রেট সাহেবের দিকে তাকিয়ে বললাম, স্যার, ওনার যে অবস্থা, আপনি ওনাকে যাই জিজ্ঞেস করুন, উনি মাথা নাড়বেন, হ্যাঁ বলতে বললে হ্যাঁ বলবেন। আপনি ওনাকে জিজ্ঞেস করুন, গরু কি আকাশে উঠতে পারে? উনি বলবেন হ্যাঁ। ম্যাজিস্ট্রেট সাহেব আমার খালু সাহেবের মতো ইংরেজিতে আমাকে যা বললেন তার সরল বাংলা হলো, আমি কি জিজ্ঞেস করব বা করব না সেই বিষয়ে আমি সিদ্ধান্ত নেব। তোমার কাজ চুপ করে দাঁড়িয়ে থাকা, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে। আমি বললাম, জি আচ্ছা স্যার। আব্দুর রহমান সাহেবের আত্মীয় স্বজনরা এক দৃষ্টিতে আমাকে দেখছে। তাদের কারো কারো চোখে ভয়, কারো চোখে ক্রোধ, কারো চোখে ঘৃণা। শুধু একটা 5 বছরের বাচ্চা মেয়ের চোখে প্রবল বিস্ময়। আমি তার দিকে তাকিয়ে বললাম, খুকি, তোমার কি নাম? মেয়েটি সঙ্গে সঙ্গে বলল, আমার নাম উর্মি, আমি ক্লাস 2-তে পড়ি। আমি বললাম, ক্লাস 2 খায়গু। উর্মি ফিক করে হেসে ফেলল। বয়স্ক একজন মহিলা ধাক্কা দিয়ে উর্মিকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিলেন। ওসি সাহেবের ঘরে আমি বসে আছি। আমার সামনে ফুলফুলিয়া। সে আমাকে দেখতে এসেছে। ওসি সাহেব ভদ্রতা করে ফুলফুলিয়াকে তার ঘরে বসিয়েছেন। আমাকে হাজত থেকে বের করে নিয়ে এসেছেন। আমরা দুজন যেন নিরিবিলি কথা বলতে পারি তার জন্য নিজ ঘর ছেড়ে অন্য ঘরে চলে গেছেন। আমার হাতে হাতকড়া নেই, কোমরে দড়ি নেই। সকালে দাড়ি শেভ করার জন্য ওসি সাহেব ডিসপোজেবল শেভার এবং শেভিং ক্রিম পাঠিয়েছিলেন। খাওয়া দাওয়া তার বাসা থেকেই আসছে। আজ দুপুরের পর আমাকে থানা হাজত থেকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হবে। ওসি সাহেবের সমস্যার সমাধান। বেচারা খুবই লজ্জার মধ্যে পড়ে গেছেন। কেস সাজানো এত নিখুঁত হবে সেটা মনে হয় ভাবেননি। তারপর, ফুলফুলিয়া কেমন আছো? ফুলফুলিয়া জবাব দিল না। চেয়ারে বসা ছিল, চেয়ার থেকে উঠে দাঁড়ালো। বসা থেকে উঠে দাঁড়িয়ে সম্মান দেখানোর ব্যাপারটা তরুণী মেয়েদের মধ্যে নেই। আমি যে হাজতে আছি খোঁজ পেলে কি করে? সব পত্রিকায় আপনার ছবি ছাপা হয়েছে। আপনি খুর হাতে দাঁড়িয়ে আছেন, আপনার হাতে হাতকড়া পরানো, আপনার সঙ্গে একজন পুলিশ অফিসার, তার হাতে পিস্তল। ছবিটা সুন্দর হয়েছে? খুব ভালো হয়েছে। কোনো খুনি আসামি খুর হাতে এমন হাসি মুখে ছবি তোলে না। আপনার মুখ ভর্তি হাসি।
এই ঝামেলায় আপনি ইচ্ছা করে জড়িয়েছেন, তাই না? মানুষ ইচ্ছা করে ঝামেলায় জড়াতে চায় না। ভুল বললেন। প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই ইচ্ছা করে ঝামেলায় জড়ায়। মানুষ ঝামেলা পছন্দ করে। ফুলফুলিয়া, দাঁড়িয়ে আছো কেন? বসো। ফুলফুলিয়া বসল। আমি বসলাম তার পাশে এবং মুগ্ধ হয়ে তাকালাম। ফুলফুলিয়াকে আজ ইন্দ্রাণীর মতো লাগছে। আজ যে তার সাজগোজের পরিবর্তন হয়েছে তা না। তার বাবার বাজনা রেকর্ডিংয়ের দিন যে শাড়ি পরা ছিল সেই শাড়িটিই সে পরেছে। চোখে কাজল দেয়নি বা মুখে পাউডারও দেয়নি। মেয়েদের এই একটি বিশেষ ব্যাপার আছে, দিনের কোনো কোনো সময়ে তাদের ইন্দ্রাণীর মতো লাগে। ফুলফুলিয়া বলল, বাবার সিডিটা বের হয়েছে। আপনি অসাধারণ একজন মানুষ। সত্যি সত্যি সিডি বের করেছেন? কই দেখি কেমন হয়েছে। আমি আনিনি। বাবার ইচ্ছা সিডিটা উনি নিজে আপনার হাতে দেবেন। উনি কেমন আছেন? ভালো না। ভালো না মানে? তিনি কারো সঙ্গে কথা বলছেন না। ডাক্তার প্রশ্ন জিজ্ঞেস করলে প্রশ্নের জবাবও দিচ্ছেন না। তাকে কি হাসপাতালে ভর্তি করা হয়েছে? জি। হাসপাতালের বেডে তিনি হাত পা সোজা করে লম্বা হয়ে পড়ে থাকেন। কারো কোনো প্রশ্নের জবাব দেন না। তোমার কথারও জবাব দেন না? না, শুধু গতকাল রাতে অতীশ দীপঙ্কর রোডের রাধাচূড়া গাছটার কথা বললেন। গাছটা দেখে আসতে বললেন। তুমি নিশ্চয়ই গাছ দেখতে যাওনি? না, আমি যাইনি। পুরো ব্যাপারটা আমার কাছে খুব হাস্যকর লাগছে। একটা মানুষ তার নিজের জীবন গাছকে দিয়ে সে গাছ হয়ে যাবে, একজন উন্মাদও তো এমনভাবে চিন্তা করবে না। আমি গম্ভীর গলায় বললাম, তোমার বাবা গাছ হয়ে গেলে তোমার জন্যই তো সুবিধা। ফুলফুলি অবাক হয়ে বলল, আমার জন্য কি সুবিধা? তোমাকে আগলে আগলে রাখবেন না, তোমার সঙ্গে যাতে কোনো তরুণের পরিচয় না হয় তার জন্যে আগ বাড়িয়ে বলবেন না যে আমার মেয়েটার বিয়ে হয়ে গেছে, তার স্বামী থাকে নাইখংছড়ি। ফুলফুলিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে, পলকহীন মাছের দৃষ্টি। আমি বললাম, যতদিন তোমার বাবা বেঁচে থাকবেন ততদিন তোমার জীবন শুরু হবে না। একজন মানুষের মৃত্যুর ব্যাপার আপনি এত সহজে বলতে পারলেন? হ্যাঁ, পারলাম। আপনি পাথরের মতো মানুষ, এটা জানেন? জানি। যদি আপনার ফাঁসি হয়, আপনি কি হাসি মুখে ফাঁসির দড়ি গলায় দিতে পারবেন? চেষ্টা অবশ্যই করব, পারবো কিনা বুঝতে পারছি না। চেষ্টা কেন করবেন? আপনি আলাদা, আপনি অন্যদের মতো না, এটা প্রমাণ করার জন্যে। আমরা কেউ তো কারো মতো নই, আমরা সবাই আলাদা। আমার বিয়ে হয়নি, বিয়ের কথা মিথ্যে করে বলা হচ্ছে। এই তথ্য আপনাকে কে দিল? বাবা দিয়েছেন? না, আমি নিজেই চিন্তা করে বের করেছি। কবে বের করেছেন? যেদিন তোমার সঙ্গে প্রথম দেখা হলো সেদিন। এতদিন বলেননি কেন? তোমরা পিতা কন্যা একটা খেলা খেলছো, আমি খেলাটা নষ্ট করিনি। আজ হঠাৎ খেলাটা নষ্ট করলেন কেন? খেলা নষ্ট করলাম কারণ জহির ঢাকায় আসছে, তার সঙ্গে তোমার দেখা হবে। আমি চাই তোমরা ঝামেলা সেরে ফেলো। কি ঝামেলা? বিয়ের ঝামেলা। আপনি অবলীলায় এসব কথা কিভাবে বলছেন? দীর্ঘদিনের অভ্যাস, জটিল কথা সহজ করে বলে ফেলি। ফুলফুলিয়া, শোনো, তুমি কিন্তু আমার কথা রাখোনি। তোমাকে বলেছিলাম আমি না বলা পর্যন্ত তুমি যেন জহিরের চিঠি না পড়ো। তুমি কিন্তু পড়ে ফেলেছ। এটাও কি অনুমান করে বললেন? হ্যাঁ, আপনার অনুমান শক্তি ভালো। এখন বলুন তো চিঠিতে কি লেখা? আমি হাসতে হাসতে বললাম, দীর্ঘ চিঠিতে একটাই বাক্য গুটি গুটি করে লেখা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। জহির চিঠিতে এত অসংখ্যবার তোমাকে ভালোবাসি বলে ফেলেছে যে বাকি জীবনে সে যদি আর একবারও না বলে তোমার কোনো অসুবিধা হবে না। ফুলফুলিয়া, তুমি খুবই ভাগ্যবতী মেয়ে। ফুলফুলিয়ার কঠিন চোখ কোমল হতে শুরু করেছে। চোখের দুপাশের ল্যাক্রিমাল গ্ল্যান্ড উদ্দীপ্ত হয়েছে। এখনই চোখে পানি জমতে শুরু করেছে। চোখের পানি বর্ণহীন, কিন্তু ভালোবাসার চোখের পানির বর্ণ ঈষৎ নীলাভ। ফুলফুলিয়া গাঢ় স্বরে বলল, হিমু ভাইজান, আমাদের বিয়েতে আপনি থাকবেন না?
আমি তার প্রশ্নের জবাব দিলাম না। সব প্রশ্নের জবাব দিতে নেই। ওসি সাহেব নিজেই আমাকে জেল হাজতে নিয়ে যাচ্ছেন। আমার হাতে হাতকড়া নেই, কোমরে দড়ি নেই। আমি জিপের পেছনের সিটে বেশ আরাম করেই বসে আছি। ওসি সাহেব বসেছেন আমার পাশে। তিনি একটার পর একটা সিগারেট টানছেন। জিপের ভেতরটা ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। ওসি সাহেব ক্ষীণ স্বরে বললেন, ওপরের দিকে যারা আছেন তাদের কাজকর্ম বোঝা খুবই মুশকিল। এখন প্রাণপণ চেষ্টা চলছে যে প্যাচে আপনি পড়েছেন সেখান থেকে আপনাকে উদ্ধার করা। আপনার এক আত্মীয়, সম্ভবত সম্পর্কে আপনার খালু, তিনি হেন কোনো জায়গা নেই যেখানে ধর্ণা দিচ্ছেন না। কিন্তু একটা ব্যাপার তিনি বুঝতে পারছেন না, এই প্যাচ থেকে আপনাকে উদ্ধার করা অসম্ভব কঠিন। আপনি এখন হত্যা মামলার আসামি। মৃত ব্যক্তি আপনাকে ফাঁসিয়ে ডেথ বেড কনফেশন দিয়ে গেছে। আমাকে দড়িতে ঝুলতেই হবে? ওসি সাহেব প্রশ্নের জবাব না দিয়ে আরেকটা সিগারেট ধরিয়ে কাশতে শুরু করলেন। আমি বললাম, ওসি সাহেব, আপনি এত আপসেট হবেন না। জগৎ খুবই রহস্যময়। হয়তো এমন কিছু ঘটবে যে আমি হাসিমুখে জেল থেকে বের হয়ে আসব। জহিরের বিয়েতে আমার সাক্ষী হবার কথা। হয়তো দেখা যাবে যথাসময়ে আমি কাজী অফিসে উপস্থিত হয়েছি। ওসি সাহেব বিরক্ত মুখে বললেন, এটা কিভাবে সম্ভব? আমি বললাম, যে লোক আসলেই খুন করেছে হয়তো দেখা যাবে সে অপরাধ স্বীকার করে পুলিশের হাতে ধরা দেবে, কিংবা পুলিশ বলবে উপরের নির্দেশে আমরা নিরপরাধ একটা লোককে ধরে এনে মামলা সাজিয়েছি। কি বলেন, এরকম কি ঘটতে পারে না? ওসি সাহেব জবাব দিলেন না। আমি বললাম, ভাই, আপনি কি আমার ছোট্ট একটা উপকার করবেন? জেল হাজতে ঢুকবার আগে আমি একজনের সঙ্গে দেখা করে যেতে চাই। কার সঙ্গে? একটা গাছের সঙ্গে। মানুষ জেল হাজতে গিয়ে আমার সঙ্গে দেখা করতে পারবে, গাছ তো পারবে না। তার কাছ থেকে বিদায় নিতে হলে তার কাছেই যেতে হবে। আমি রাধাচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছি। গাছের রোগমুক্তি ঘটেছে, পত্রে পুষ্পে সে ঝলমল করছে। বিকেলের পরন্ত আলো পড়েছে। মনে হচ্ছে গাছের পাতায় আগুন ধরে গেছে, অপার্থিব কোনো আগুন, যে আগুনে উত্তাপ নেই, আলো আছে, আনন্দ আছে। আমি গাছের গায়ে হাত রেখে বললাম, বৃক্ষ, তুমি ভালো থেকো। বৃক্ষ নরম কিন্তু স্পষ্ট স্বরে বলল, হিমু, তুমিও ভালো থেকো। ভালো থাকুক তোমার বন্ধুরা, ভালো থাকুক সমগ্র মানব জাতি। শুনছিলেন নন্দিত লেখক হুমায়ুন আহমেদের চলে যায় বসন্তের দিন উপন্যাসের শেষ পর্ব। গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। না করলেও সমস্যা নেই, আমি গল্প নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব। ততক্ষণ ভালো থাকবেন।